আমার এক খালু তিনি গত সপ্তাহে নিউ ইয়র্কে আসছে, আসার পরে উনি অসুস্থ হয়ে বর্তমানে হসপিটালে আছে। সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে এই যে হসপিটালের বিল গুলা, এটা কি খালুর বিয়ার করতে হবে না সরকার থেকে কিছু? এদেশে কিন্তু আবার ওনার চিকিৎসা দিবে, সবকিছু দেখা যাবে যে যদি পে করতে না পারে ওরা কিন্তু চিকিৎসা দিয়ে দেবে। বিজেপির সাথে ট্যাক্স ফাইলের কি কোনো অবদান আছে বা কোনো ব্যাড এফেক্ট হবে যদি আমার মেয়ে আমার ভাইকে বিজেপি বিষয়ে আনতে চায়? এই ধরনের সিচুয়েশন হলে আসলে এটা পাবলিক চার্জের অন্তর্ভুক্ত হয়ে যাবে, হয়তো বা ফিউচার কোনো ইমিগ্রেশন বেনিফিটের ক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। আমার এক খালু তিনি গত সপ্তাহে নিউ ইয়র্কে আসছে, আসার পরে উনি অসুস্থ হয়ে বর্তমানে হসপিটালে আছে। সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে এই যে হসপিটালের বিল গুলা, এটা কি খালুর বিয়ার করতে হবে না সরকার থেকে কিছু? উনি কিভাবে এসেছেন? উনি কিভাবে টুরিস্ট ভিসায় এসেছেন? আচ্ছা, এখন অসুস্থ হয়ে গেছেন, যেহেতু ওনার ইন্স্যুরেন্স নেওয়ার সুযোগ নাই হয়তো বা নিতে পারেননি, সে কারণে এই বিলটা কে পরিশোধ করবে এটাই হচ্ছে আপনার প্রশ্ন। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। প্রথমত সমবেদনা জানাই ওনার যে রিলেটিভস সুস্থ হয়ে গিয়েছে আমেরিকা আসার পরে। ওনার যে ভিসা ক্যাটাগরি B1 B2 ভিসা, সেক্ষেত্রে কিন্তু উনি অসুস্থ হলে কিন্তু ওনাকে কিন্তু নিজেকেই বেয়ার করার কথা, কিন্তু উনি কিন্তু পাবলিক চার্জ, যেটা কিনা যদি উনি যদি অসুস্থ হয়ে যায় হসপিটালে, এদেশে কিন্তু আবার ওনার চিকিৎসা দিবে, সবকিছু দেখা যাবে যে যদি পে করতে না পারে ওরা কিন্তু চিকিৎসা দিয়ে দেবে। যদি কোনো বিল ডিউ থাকে এটা কিন্তু ওনার এগেইনস্টে চলে যাবে, অথবা যদি দেখা যায় যে অনেক সময় এই স্টেট ডিপার্টমেন্ট, স্টেটের যে হেলথ ডিপার্টমেন্ট, তারা বিলের ঝামেলা এড়ানোর জন্য অনেক সময় মেডিকেল ইস্যু করে দেয় অ্যাডভান্স, যাতে এটা নিয়ে ঝামেলা না হয়। তো এই ধরনের সিচুয়েশন হলে আসলে এটা পাবলিক চার্জের অন্তর্ভুক্ত হয়ে যাবে, হয়তো বা ফিউচার কোনো ইমিগ্রেশন বেনিফিটের ক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ আপনার প্রশ্নের জন্য। আসলে যদিও এই দেশটি অনেক মানবিক দেশ, আপনার খালু এসেছেন, এখানে বেড়াতে এসেছেন, অসুস্থ হয়ে গেছেন, হসপিটালে গেছে, আমাদের দেশের মতো প্রথমেই বলেনি যে টাকা জমা দাও, এত দাও, অত দাও, তত দাও, এখানে চিকিৎসা হয়ে যাবে, আপনার চিকিৎসা হয়ে যাবে, বাসায়ও চলে আসবেন, বিল নিয়ে পয়সা নিয়ে কোনো কিছুই বলবে না, কিন্তু পরবর্তীতে বিল আপনার আসবে। সেটি পরবর্তীতে কিভাবে কি করতে হবে, আমি যতটুকু জানতাম যারা গ্রিন কার্ড নিয়ে এসেছেন তারা এরকম প্রথমে এসেই তো আপনার ইন্স্যুরেন্স করা হয়নি, তো এরকম অবস্থায় দেখেছি যে যাদের গ্রিন কার্ড ছিল হসপিটালে ভর্তি হয়েছে, টাকা নেই, পয়সা নেই, চলে গেছে বাংলাদেশে, বিল এসেছে, পরবর্তীতে সোশ্যাল ডিপার্টমেন্টের কাছে আবেদন করে সেটা মওকুফ করা সম্ভব হয়েছে। কিন্তু যেহেতু এটা ভিজিট ভিসায় এসেছেন, সেক্ষেত্রে অ্যাটর্নি মহোদয় যে কথাটি বললেন সেটিও আপনাকে মাথায় রাখতে হবে, এবং তারপরও বিষয়টি নিয়ে আপনারা একটু খোলামেলা কথা বলতে পারেন অ্যাটর্নিদের সঙ্গে, বা যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন, বিশেষ করে সোশ্যাল ওয়ার্কার যারা আছে তাদের সাথে আলাপ করে দেখতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি নিউজার্সি থেকে বলছি। জি। আমার ভাইয়ের হয়ে। জি। আমার ভাই ওর ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিল 2021 এ। জি। লাস্ট নভেম্বর 2024 এ ও স্পন্সর পুলিশ ক্লিয়ারেন্স সবকিছু দিয়ে সাবমিট করে, পরে 2025 এর জানুয়ারি মাসে ডকুমেন্ট কোয়ালিফাইড হয়। এখন অনেক মাস অপেক্ষা করার পর আমরা ইন্টারভিউ ডেট পেয়েছি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে গিয়ে এই ইন্টারভিউতে 2024 এর ট্যাক্স ট্রান্সক্রিপ্ট এবং W2 এবং কারেন্ট পে স্ট্যাব স্পন্সরের কি আপলোড করে সিস্টেমে কি জমা দিতে হবে, না ইন্টারভিউর দিন হাতে করে নিয়ে গেলেই হবে? এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। জি। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে গিয়ে আমি কাজ করি না, আমার মেয়ের বিয়ে, তো আমার মেয়ে আবার আমার ওই ভাইকে স্পন্সর করেছে। এখন আমার মেয়ে চাচ্ছে, আমার একটা ভাই আছে, আরেক ভাই, ওর বিয়েতে ওকে আনার জন্য ভিজিট ভিসায়। তো এই ভিজিট ভিসাতে ট্যাক্স ফাইলের কি কোনো অবদান আছে বা কোনো ব্যাড এফেক্ট হবে যদি আমার মেয়ে আমার ভাইকে ভিজিট ভিসায় আনতে চায়?
সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা এটাই হচ্ছে আপনার প্রশ্ন। আপনার ভাইয়ের স্ট্যাটাসটা কি? সিটিজেন এখন। সিটিজেন। আমার যতদূর মনে পড়ে প্রশ্নটি আপনি গতকালকেও করেছিলেন, তো ডাবল চেকিং আর কি। 2 নাম্বারটা আমি করেছিলাম, বাট প্রথমটা আমি করিনি, আচ্ছা আজকে নতুন করলাম। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। রাইট, যেটা ন্যাশনাল ভিসা সেন্টারে যেটা নিয়ম, যদি ইন্টারভিউ ডেট আসে কারণ এখন যেটা আমরা আজকে অনুষ্ঠানের শুরুতে আলাপ করছিলাম যে ন্যাশনাল ভিসা সেন্টারের অ্যাপ্লিকেশন গুলো অনেকদিন ধরে পেন্ডিং আছে, অল্প অল্প করে অ্যাডভান্স হয়। সো সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্যাটাগরি অ্যাপ্লিকেশনে কিন্তু দেখা যায় যে বছর 2-3 কিন্তু পেরিয়ে যায়। ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, আলটিমেটলি একটা সময় দেখা গেল যে ইন্টারভিউ ডেট আসলো, তখন কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়, যেমন ফাইন্যান্সিয়াল বিষয়, স্পন্সর, কো স্পন্সর, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায়, পুলিশ ক্লিয়ারেন্স এক্সপায়ার হয়ে যায়। এই যে ইন্টারভিউর আগে কিন্তু সবকিছু আপডেট ডকুমেন্ট নিতে হয়, যেটা উনি সঠিকভাবে বলেছে যে নতুন যে 2024 এর ট্যাক্স রিটার্ন এবং W2 পে স্ট্যাপ এগুলোর সাথে অবশ্যই সাথে নিতে হবে, বাট অবশ্যই সেটা সিয়াক সিস্টেমে, যেটা অনলাইন সিস্টেমে কিন্তু আপলোড করে দিতে হবে, না হলে কিন্তু ওনার অ্যাপ্লিকেশনটি ডিলে হয়ে যাবে। তার মানে দুটাই করতে হবে। আর দ্বিতীয় যে প্রশ্নটি করেছে যে উনি স্পন্সরের বিষয়ে, স্পন্সর যদি করে থাকে আগে কাউকে, অবশ্যই ওনার ইনকামের যে রেঞ্জটা দেখতে হবে, যে উনি কত লোককে উনি স্পন্সর করতে পারবে। ওই ওনার যে ইনকাম, ইয়ারলি ইনকাম, ওটার মাধ্যমে যে প্রপার্টি গাইডলাইনে যে 125% যে গাইডলাইনের মধ্যে উনি থাকে কিনা সেটা ওনাকে দেখতে হবে। তো যদি সেটার কম বা বেশি হয় তাহলে কনসিকুয়েন্সটা কি হতে পারে? না, এলিজিবল হবে না যদি দেখা যায় যে উনি আগে স্পন্সর করেছে, এবং ওনার একজনকে স্পন্সর করা মানে ইমিগ্রেন্ট ভিসা স্পন্সর করা মানে কিন্তু ওই যাকে স্পন্সর করছে ওই ব্যক্তিটি কিন্তু ওই স্পন্সরের হাউস হোল্ড মেম্বার হিসেবে কাউন্ট হবে টিল আপনার 5 ইয়ার্স, অথবা ওই ব্যক্তিটি সিটিজেন হওয়ার আগ পর্যন্ত কিন্তু ওই হাউস হোল্ড মেম্বার হিসেবে কাউন্ট হবে। যেদিন সিটিজেন হবে তখন ওনার পরিবার থেকে বাদ হয়ে যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।